আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা একটি নতুন নাটক নিয়ে এসেছি। নাটকের নাম হোয়েন দ্য স্টার্স গসিপ। নাটকে দেখানো হয়েছে ডক্টর রিয়ন, যে আসলে একজন গাইনোকোলজিস্ট। সে তার প্রফেশনাল অ্যাফেয়ার ঠিকমতো করতে গিয়ে ঝামেলায় পড়ে দেশের সবচাইতে বড়লোক ব্যবসায়ী এমজে গ্রুপের মালিকের ছেলে মেয়ের সাথে, আর তার মেয়ে ভালোবেসে ফেলে ডক্টর রিয়নকে। এরপরে ডক্টর রিয়নের এই সম্পর্ক মেনে নিতে চায় না এমজে গ্রুপের প্রধান। তারপর আমরা দেখি রিয়নকে অনেক টাকা খরচ করে পাঠিয়ে দেওয়া হয় অ্যাস্ট্রোনট হিসেবে, অর্থাৎ ভিজিটর হিসেবে স্পেস স্টেশনে। আর সেখানে গিয়ে প্রথমে সে অনেক ঝামেলায় পড়ে, কিন্তু পরবর্তীতে দেখানো হয় যে তাকে আসলে একটি গোপন মিশনে পাঠানো হয়েছে। আর সেই মিশন আর কিছুই নয়, কিভাবে আসলে স্পেসে নতুনভাবে মানুষের ব্রিডিং করা যায়। আর সেই ডিম্বাণুটি সেই নিয়ে যায় ফ্রোজেন হিসেবে। আর তারপর থেকে নানা ঝামেলায় জড়াতে থাকে। ডক্টর হিসেবেও সে সেখানে বিভিন্ন দায়িত্ব পালন করে। আর এভাবেই এই নাটকের কাহিনী আগাতে থাকে। যারা আমার মতো লিমিনহোকে পছন্দ করেন তারা এই নাটকটি দেখতে থাকুন। 16 পর্বের এই নাটক চলবে আমাদের কিটি কে ড্রামা এক্সপ্লেইনার চ্যানেলটিকে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন শুরু করি। এপিসোড 3 শুরুতেই দেখানো হয় তারা সবাই চেয়ার আপ করছে আর লটারি টিকিটের ড্রটি সবাই মিলে দেখবে বলে কথা বলছে। সেই সময় কমান্ডারকে জিজ্ঞেস করে মিনা যে তোমার গেস্ট কোথায় কমান্ডার। কমান্ডার বলে বুঝতে পারছে না সে কেন এখানে নেই, বলে খোঁজ নাও সে কী করছে। সেই সময় ডক্টর রোহনকে দেখানো হয় যে সে তার রুমে বসে তার মায়েদের ছবি এবং তার প্রেমিকার ছবিটা সেট করতে যাচ্ছে। আর সেই সময় সেখানে কমান্ডার চলে আসলে সে ছবিটা লুকিয়ে ফেলতে চায়। কমান্ডার আসলে এসেছে মাসি দুটোর ওই বোতল নিয়ে তার রুমে লুকিয়ে রাখতে, কারণ তাহলে ক্যাংসু সেটিকে খুঁজে পাবে না। আর সে সময় তখন তাকে রিয়ং বলে না তুমি তোমার ঘরে রাখো, আমার ঘরে নয়। সে বলে না, ক্যাংসু এটি নিয়ে নিতে পারে আর সেই এক্সপেরিমেন্ট পছন্দ করবে না। তারপর কমান্ডার দেখতে পায় সে তার লাভারের ছবি নিয়ে সেখানে লাগিয়ে রাখছে। আর তখন বলে তোমার গার্লফ্রেন্ডকে কষ্ট দিও না, এখনই খেতে আসো, না খেলে তোমার হার্টবিটের রেট কমে যাবে আর তোমাকে হেলদি থাকতে হবে ব্যাক করার আগে। এদিকে মিনা তো খুবই উচ্ছ্বসিত। সে সেই লটারি টিকিট কই রেখেছে পরে খুঁজে পায় এবং সেই টিকিটগুলোকে নিয়ে যায়। তারপর সবাই যেখানে বসে আছে সেখানে নেয়। স্ট্যান্ড বাই মি টিকিটটা যে কার এটা নিয়ে সে ভাবতে থাকে। সেই টিকিটটাকেও সে নিয়ে যেয়ে বসে। এরপরে লটারির সেই ড্র অনুষ্ঠানটি শুরু হয় আর সবাই টিকিট মেলাতে ব্যস্ত থাকে। ক্যাংসু ভাবে আমি এই সময়টার জন্য অপেক্ষা করছিলাম, এই জন্যই কমান্ডারকে আনতে বলেছি লটারির টিকিট। এখনই আমার হাতে পর্যাপ্ত সময় এবং এই সময় কাজে লাগিয়েই আমাকে এক্সপেরিমেন্টটি চালাতে হবে, কারণ আমি চাই না কেউ জানুক আমি এরকম একটা এক্সপেরিমেন্ট করছি। সবাই যখন লটারির ড্র দেখতে ব্যস্ত তখন ক্যাংসু চলে যায় তার এক্সপেরিমেন্ট রুমে। দরজা লক করে সে কাজ করতে থাকে। আরতে দেখানো হয় মিস গোয়ন এবং ডক্টর না তারা চলে এসেছে মিস্টার চেয়ারম্যানের কাছে। মিস্টার চেয়ারম্যানকে সেই বলে ডক্টর রিয়ংকে আপনি এই মিশনের দায়িত্ব দেন, আপনি কেন ক্যাংকে এটি দিয়েছেন, এটি আপনার ভুল হয়েছে। তখন ডক্টর নাও তার ননদের সাথে সায় মেলায়, কিন্তু কিছুতেই চেয়ারম্যান চুই রাজি হয় না। বলে আমি যেটা করেছি সেটা সঠিকই করেছি। আর তারপর তাদের দুজনকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তারা পিছে পিছে দৌড়ালেও তাদের মুখের উপরেই দরজা বন্ধ করে দেওয়া হয়। আর তখন আবারও আমাদের সেই অনুষ্ঠানে অর্থাৎ লটারি ড্রয়ের অনুষ্ঠানে দেখানো এবং চেয়ারম্যান চই টিভিতে সেই প্রোগ্রামটি দেখছেন। আর এদিকে ক্যাংসু সেই গবেষণায় নিজেকে ব্যস্ত রেখেছে। সে ডিম্বাণুটি আর শুক্রাণুটিকে একত্র করার চেষ্টা করছে আর তারপরে ভিডিও কলে কথাও বলছে চেয়ারম্যান চোয়ের সাথে। স্পেস স্টেশনে যখন সবাই লটারির ড্র দেখা নিয়ে ব্যস্ত তখন ডক্টর রিয়ং সেখানে ডক্টর ক্যাংকে দেখতে না পেয়ে শুধুমাত্র অন্যদিকে দেখতে থাকে যেখানে তার গবেষণাগার। তারপর সে তার গবেষণাগারের দিকে যেতে থাকে যেখানে ডক্টর ক্যাং ইঞ্জেকশনের মাধ্যমে শুক্রাণুটিকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করাতে চেষ্টা করছে এবং সে সফলভাবে সম্পন্ন করতে পারে। এ সময় সে দরজায় প্রেস করলেই ডক্টর ক্যাং বুঝতে পারে দরজায় কেউ, আর এক্সপেরিমেন্ট বন্ধ করে। ঠিক তখনই ডক্টর রিয়ংয়ের মোবাইলে তার মায়ের কল চলে আসলে সে তখন কল রিসিভ করে মায়ের সঙ্গে কথা বলতে থাকে। আর ক্যাং তখন দরজা ওপেন করে গবেষণা বন্ধ করে রেখে তাকে বকা দিয়ে সেখান থেকে চলে যায়। ডক্টর রিয়ং তো বুঝতেই পারে না ক্যাংসু কেন তার সাথে এত খারাপ ব্যবহার করছে। তারপর সেও ক্যাংসুর উপর রাগ করে সেই দরজাটি লাগিয়ে দেয় আর ক্যাংসু বকতে বকতে চলে যায়, কারণ সে এক্সপেরিমেন্ট 70% করতে পেরেছিল। এরপর ক্যাংসু বের হয়ে তার হবু শ্বশুরকে কল দিলে চেয়ারম্যান চই খুবই খুশি হয়ে যায় ক্যাংসুর সঙ্গে কথা বলে। ক্যাংসু জানায় যে অলরেডি সে 7 ডিম্বাণুকেই নিষিক্ত করার চেষ্টা করছে এবং 70% কাজ করেছে, কারণ ডক্টর রিয়ং তার উপরে নজর রাখছে। পাশে থাকা ডক্টর চেয়ারম্যান চইকে জানায় 70% হয়েছে মানেই এটি নিষিক্ত হয়ে যাবে, কোনো টেনশনের ব্যাপার নেই। এদিকে ডক্টর রিয়ংকে দেখানো হয় যে সেই লকারের কাছে গিয়ে পাসওয়ার্ড দিয়ে সেটিকে খুলতে চাইলে খুলতে পারে না। তারপর কাজিনকে ফোন করলে কাজিন বলে আমি এখন মায়েদের কাছে ব্যস্ত আছি,
তুমি আমাকে পরে কল দিও। তারপর সে সত্যি তার ফোন কেটে দেয় এবং সেখানে রেস্টুরেন্টে রিয়ংয়ের মা এবং খালাদের সঙ্গেই ব্যস্ত হয়ে পড়ে। এরপর দেখানো হয় স্পেসে মিনা খুবই মন খারাপ করে, তার টিকিটটি লাগেনি, কিন্তু সে আরেকটি টিকিট পায় যেখানে লেখা ছিল স্ট্যান্ড বাই মি। এই টিকিটটি দেখে তার সন্দেহ হয় যে নাম্বারগুলো মনে হয় ম্যাচ করছে। রিয়ং সেখানে আসলেই ক্যাং তাকে নিয়ে মজা করতে থাকে, আর সবাই তখন বলে যে কালকে কিন্তু স্পেস ওয়াক করতে যাবে আমাদের দুইজন স্পেসম্যান, তুমি সাবধানে থেকো, আর কমান্ডার বলে তুমি এদিক ওদিক এমন কিছু করো না যেটা নিয়ে বিপদে পড়ো। রিয়ং তখন সেখান থেকে চলে গিয়ে স্পেসের একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, আর তখন কমান্ডার তার কাছে গিয়ে বলে যে কমান্ডার কালকে স্পেস ওয়াকে যাবে, সুতরাং সেই সময়টা যেন সে ব্যস্ত থাকে, আর ডক্টর ক্যাংও তখন থাকবে না। সে তো শুনে খুবই খুশি হয় যে ডক্টর ক্যাং বাইরে যাবে। তখন কমান্ডার বলে তুমি কি খুশি হচ্ছ? তখন রিয়ং জানায় না, আমি তো দুশ্চিন্তা করছি, যেহেতু সেটা বিপজ্জনক। আর মনে নেই তুমি ট্রেনিংয়ের সময় আমাকে কি বলেছিলে? তখন তার ট্রেনিংয়ের কথা মনে পড়ে, যেখানে ডক্টর রিয়ংকে সে বলেছিল যে যারা স্পেসে যায় তারা সুইসাইড করতে যায়, এটা একটা নিজের মৃত্যুকে নিজেই ডেকে নেওয়া। আর আমাদের দেখানো হয় যে কিভাবে তার ড্রেসটি বানানো হচ্ছিল, আর স্পেসের ড্রেস কতই বা ভয়ঙ্কর। স্পেসের ড্রেসটি একেবারে অ্যাটাচ করা থাকে, যেখানে কোনো জোড়া থাকে না, এবং এটা পরিধান করাও খুব কষ্টের। আর কমান্ডার ইভ তাকে এও বলেছিল যে এই ড্রেস যদি একটু কোথাও ফুটো হয় তাহলে 1 মিনিটের মধ্যে একজন মানুষের প্রাণ চলে যায়। ইভের এই কথা শুনে তখন রিয়ং বলে যে তুমি মোটেও মরতে পারো না, আর তুমি কমান্ডার, যাই হোক না কেন কমান্ডারকে বেঁচে থাকতে হয়। কমান্ডার তার কথা শুনে অবাক হয়ে বলে যে না, সর্বপ্রথমে যদি বিপদ আসে তাহলে সেই বিপদ কমান্ডারকে মেনে নিতে হয়, এটা মাথায় রেখো। এরপর দৃশ্য চেঞ্জ করে আর্থে গোয়েয়নকে দেখানো হয়, সে তার পালিত কচ্ছপের সাথে খেলছে, আর তখন তার সহকারী তাকে বলছে আপনার বাবা খুবই খারাপ, আপনাকে বড় কিছু প্ল্যান করতে হবে তার বিরুদ্ধে দাঁড়াতে। তখন সেও মনে করে আসলেই তার অনেক বড় কিছু করা উচিত। এরপরে তার ভাবিকে দেখানো হয় ডক্টর না, যে একজন পেডিয়াট্রিক অর্থাৎ শিশুদের ডক্টর। সে সদ্য শিশুর একটি প্রবলেম খুব দ্রুত আইডেন্টিফাই করে মেডিকেশন করার সময় ডক্টর রিয়নের কল আসলে কল কেটে দেয়, কিন্তু সে যখন মেডিকেশন করতে যাবে তখন নিজেই অসুস্থ হয়ে যায়। আর রিয়ংয়ের ফ্রেন্ড এসে তখন তাকে একেবারে কাঁধে করে নিয়ে ইমার্জেন্সিতে একটা বেডে শোয়ায় দেয়। চেয়ারম্যানের ছেলের বউ অসুস্থ হয়েছে বলে কথা। অন্যান্য ডক্টর আসে তার সেই ফ্রেন্ডটাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তখন পেশেন্টকে ট্রিটমেন্ট করতে থাকে। রিয়ংয়ের ফ্রেন্ড ভাবে সবাই তো দেখি চেয়ারম্যানের মন পেতে চায় এখানে। প্রধান ডক্টর তখন ডক্টর নাকে বলে তুমি এভাবে টেনশন করো না, স্পেসে যা কিছু হচ্ছে সব ঠিক হচ্ছে, চেয়ারম্যান সেটা দেখে নেবে, আর তুমি এটা নিয়ে টেনশন করে অসুস্থ হয়ে যেও না। স্পেস অফিসে সান্তিয়াগো এবং লিকে দেখানো হয় তারা প্রিপারেশন নিচ্ছে স্পেস ওয়াকিংয়ের জন্য। সেমভাবে আর্থেও বিজ্ঞানীরা প্রিপারেশন নিচ্ছে স্পেস ওয়াকিং অর্থাৎ GO10কে ঠিক করার জন্য। স্পেস স্যুটের খুলে আসা একটি হাতের আঘাতে GO10 এর একটি পাখা মূলত আঘাতপ্রাপ্ত হয়েছে, আর সেটিকেই ঠিক করতে ইভ এবং ক্যাং যাবে আগামীকালকে স্পেস ওয়াকিংয়ে, সেটি বুঝিয়ে দেওয়া হয় ইভ এবং ক্যাংকে। এরপরে দেখানো হয় ক্যাংয়ের কাছে কল চলে এসেছে গোয়েয়নের একটি ছবিতে ক্যাং লিখে রেখেছে স্ট্যান্ড বাই মি। গোয়েয়নের ফোনটি রিসিভ করা মাত্র ক্যাংকে এমন কোনো ভাষা নেই যে ভাষায় গালি দেয় না গোয়েয়ন, কিন্তু এত গালি শোনার পরও গোয়েয়ন হেসে বলে তোমাকে খুবই প্রিটি লাগছে। এতে গোয়েয়ন আরও রেগে গিয়ে ফোনটি রেখে দেয়। ফোন রেখে ডক্টর ক্যাং তখন প্রিপারেশন নিতে চলে যায় স্পেস ওয়াকিংয়ের জন্য। এদিকে শান্তি আর লিয়ের সঙ্গে রোয়ংয়ের দেখা হয়ে যায়। ডক্টর রিয়ং তখন খুঁজে বেড়াচ্ছে সেই ডিম্বাণুটি তখনও। আর মিনা তখন তার কাছে থাকা স্ট্যান্ড বাই মি টিকেটের নাম্বারটি দেখে, যে লটারিটি জিতেছে সেটার সঙ্গে সেই নাম্বার ম্যাচ করেছে। সে তো বুঝতেই পারে না এটাও সম্ভব হতে পারে। এরপর ডক্টর রিয়নকে দেখানো হয় সে তার ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে যে এখানে লকারে রাখা আছে সেই ডিম্বাণুটি যেটা তার চাই। এখন ফ্রেন্ডকে বলে যেভাবেই হোক তুমি আমাকে হেল্প করো, এটা 00 থেকে 99 পর্যন্ত পাসওয়ার্ড হতে পারে। তার ফ্রেন্ড বলে আমি ম্যাথে খুবই কাঁচা, আর আমি স্পেসের বিষয়ে তোমাকে কিভাবে হেল্প করতে পারি। সেই সময় তার ফ্রেন্ড বলে যে তোমার পাশে ওটা ট্রেডমিল দেখছি কিনা, এটা তো একটা সায়েন্স যে তুমি যদি ট্রেডমিলে অনেক ফাস্ট দৌড়াও তখন ট্রেডমিল অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, আর সেটি থেকে ধোঁয়া বের হবে, ইলেকট্রিসিটি অফ হয়ে যাবে, আর তখন সেই লকারের পাসওয়ার্ড অটোমেটিক্যালি লকার খুলে যাবে। সুতরাং এখন তোমাকে এটি করতে হবে যেভাবেই হোক। রিয়ং ভাবে তার জীবন চলে গেলেও এভাবে ট্রেডমিলে দৌড়িয়ে হলেও সে এই লকারটি খুলবে। ইভকে দেখানো হয় সে মনে করে যে ডক্টর রিয়ং তাকে বলেছিল কাল যেহেতু স্পেসে যাবে তুমি তোমার উইল করেছো কিনা, তাই সে সেখানেই টাইপ করে তার একটা উইল বের করে এবং সেটা নিচে পড়তে থাকে আর ভাবে এটা সে ডক্টর রিয়ংকে দিয়ে যাবে। আর এই ম্যাসির টিউবটি বের করতেই দেখে ম্যাসিটি প্রেগনেন্ট হয়েছে। এরপর ডক্টর রিয়ংকে খুঁজতে যাবে। তারপর ডক্টর রিয়ং এবং ক্যাং দুজনার ঘরেই সে গোয়েয়নের ছবি দেখতে পেয়ে হাসতে থাকে যে একটি মেয়ের ছবি দুইজনই স্পেসে এনেছে। ইভ দেখতে পায় উদাস হয়ে বসে আছে ডক্টর রিয়ং একটি জানালার ধারে, আর এসে সে টিউবটি দেখিয়ে বলে দেখো সাকসেস, ও প্রেগনেন্ট হয়েছে, আর এটি আমি তোমার কাছে দিয়ে যাব।
সাথে তোমার কথা মতো আমি একটি উইলও করেছি, সেটাও তোমার কাছে থাকবে। জানাই যদি এটি ডক্টর ক্যাং দেখতে পারে তাহলে ডক্টর ক্যাং আমার কাছ থেকে এটি নিয়ে নেবে, কারণ এই প্রজনন বিদ্যার উপরে সেই গবেষণা করেছে। তখন রিয়ং বলে, হ্যাঁ, সবার সব কিছু চুরি করাই তার স্বভাব। রিয়ংয়ের এই রাগ দেখে অবাক হয়ে যায় ইভ, আর সে চেক করতে থাকে রিয়ংয়ের শরীর ভালো আছে তো, আর রিয়ং তখন আরও রেগে যায়। যদিও রিয়ন ডক্টর নায়ের ডিম্বাণু চুরি করার ব্যাপারটা ইঙ্গিত করছিল, কিন্তু কমান্ডার এই ব্যাপারটা মোটেও জানতো না, তাই সে বুঝতেই পারছিল না কি নিয়ে সে এত রিয়াক্ট করছে। তারপর সে তার চোখের সামনে টিউব দেখিয়ে বলে, দেখো, এটা অনেক বড় সাকসেস। এরপর আমাদের মিনাকে দেখানো হয় বেচারা টিকিট কোথায় লুকিয়ে রাখবে জায়গায় খুঁজে পায় না। এমন সময় তার বোন তাকে কল করলে সে বোনকে পুরো বিষয়টি জানায়। তার বোন বললে, টিকিটটি জারি হোক, এখন তোমার। আর সে বলতে থাকে, না, টিকিটটি লেখা আছে স্ট্যান্ড বাই মি, এটি আমার না। তখন তার বোন বোঝায় যে, শোনো, যে এটি পেয়েছে সে তো জানেই না, সে খোঁজই করবে না, ওইটি তুমি আমাকে পাঠাবে। আর তার বোন স্বপ্ন দেখতে থাকে লটারির টিকিটের পুরো টাকা পেয়ে যে লাক্সারিয়াস লাইফ লিড করছে, আর খুশিতে পাগল হয়ে যায়। পরদিন দেখানো হয় সান্তিয়াগো যন্ত্রপাতির সব কিছু ঠিক করে নিচ্ছে, আর কমান্ডার ইভ ড্রেস পরে রেডি। এখন সে স্পেস ওয়াকের জন্য বের হয়ে যাবে, স্পেস যানটি ঠিক করার জন্য। আর এদিকে আবার ডক্টর রিয়নকে দেখানো হয় সেও তার মিশনের জন্য রেডি। আর্ট সেন্টার এবং স্পেস থেকে ডিরেকশন দেওয়া হয়, আর ইভ তার ড্রেস পরে রওনা দেয়। এরই মধ্যে রিয়ং কল করে ডক্টর নাকে, জিজ্ঞেস করে যে সে এখনও তাকে তার ডক্টর মনে করে কিনা এবং পারমিশন দিচ্ছে কিনা তার ডিম্বাণু নিয়ে কাজ করার জন্য। তখন ডক্টর না ডক্টর রিয়ংকে পারমিশন দিয়ে বলে, তুমি আমার ডক্টর, আমি ক্যাংকে এই পারমিশন কোনো দিনই দেইনি, সুতরাং তুমি যেভাবেই হোক আমার এই ডিম্বাণুতে পরীক্ষা করো। রিয়ং জানায় সে তার জান বাজি রাখবে, কিন্তু তারপরও এই টেস্ট করবে, খালি হাতে ফেরত যাবে না। এদিকে ইভ এবং ক্যাং পৌঁছে গেছে জি10-এর কাছে। দুই দিক থেকে দুজন মিলে ঠিক করতে থাকে সেই নষ্ট হয়ে যাওয়া পাখাটি। আর তখনই সূর্য উঠতে থাকলে আর্ট থেকে তাদেরকে জানানো হয় সান প্রোটেক্টরটি তারা যেন ইউজ করে, আর সাথে সাথে দুজনই মুখের সামনে সান প্রোটেক্টরটি দিয়ে নেয়। সাকসেসফুলি সবগুলো স্ক্রু ওপেনিং করা হলেও ইভ একটি স্ক্রু ওপেন করতে পারে না। হঠাৎ করে তার পা ফসকিয়ে যেতে থাকলে সে পড়ে যাওয়ার মতো হয়। তখন সবাই চমকে ওঠে, কিন্তু ইভের একটি পা তখনও আটকে ছিল, কিন্তু ইভ ঝুলে পড়ে। তারপরও সে আটকে ধরে পাশে থাকা একটি রেলিং, আর এতে করে সে বেঁচে যায়। এবং সেখানে ক্যাংও চমকিয়ে ওঠে, সহ আর্থ অফিস সহ স্পেস সেন্টারের সবাই তাকে ডিরেকশন দিতে থাকে সে যেন কিছুতেই মিস না করে কোনো রেলিং। এদিকে ডক্টর রিয়ং ট্রেডমিলে দৌড়াতে থাকে এবং সে পায়ে আঘাত পেয়ে যায়, কিন্তু তারপরও সে দৌড়ানো বন্ধ করে না। প্রাণপণ দিয়ে হলেও আজকে ট্রেডমিলটিকে নষ্ট করে ধোয়া বের করতে হবে। আর ইভকে দেখানো হয় সে তখনও স্ক্রু চালাচ্ছে। তার স্ক্রুটি লাগানো হয়ে গেলে তখন ডক্টর লি সেইখান থেকে একটা ক্রেনের মাধ্যমে সেটাকে একত্র করে ফেলে। এরপরে স্পেস অফিস হঠাৎ করে একটি অদ্ভুত শব্দ শুনতে পেয়ে বলে, এটা কিসের শব্দ? এদিকে ডক্টর রিয়ংয়ের অবস্থাও খারাপ, দৌড়াতে দৌড়াতে ট্রেডমিলের অবস্থাও খারাপ। এদিকে ডক্টর ক্যাংয়ের গায়ে লাল বাটনটি জ্বলে উঠলে ডক্টর ক্যাং বলে, আমার কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু স্পেস অফিস থেকে আর্থ অফিস থেকে জানানো হয় ডক্টর ক্যাংয়ের অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, হার্টবিট কমে যাচ্ছে। কমান্ডার ইভো তখন ডক্টর ক্যাংকে চলে যেতে বলে অক্সিজেন নেওয়ার জন্য, এবং স্পেস থেকে তাকে কমান্ড করা হয় যে এখনই তুমি চলে যাও স্পেস স্টেশনে অক্সিজেনের জন্য। এদিকে ডক্টর রিয়ং সাকসেসফুলি ট্রেডমিল থেকে ধোঁয়া বের করতে পেরেছে এবং সাথে সাথে সেখানে ফায়ার অ্যালার্ম জ্বলে ওঠে এবং ফায়ার অ্যালার্মের শব্দে সবাই আতঙ্কিত হয়ে বলে, কি হয়েছে স্পেস স্টেশনে, কেন ফায়ার অ্যালার্ম বাজছে? সবাই চিন্তিত হয়ে পড়ে আর্থ অফিসের, এবং স্পেস স্টেশনে সেই মুহূর্তে কেউই ছিল না, যদিও লি এবং মিনা তারা দুজন ব্যস্ত ছিল মিশন অপারেট করতে, সাথে শান্তিও। এবং সেই সময় ডক্টর ক্যাংকে সাথে সাথে স্পেস স্টেশনে ফেরত যেতে বলা হয়। এদিকে রিয়ন সেটি ওপেন করে ফেলে এবং সেখান থেকে ডিম্বাণু কালেক্ট করে সে তার নিয়ে আসা একটি গোপন বক্সের মধ্যে রেখে দেয়। বক্সটির মুখটি বন্ধ করে ফেলে। এখন এই বক্সটিকে কোথাও তার লুকাতে হবে। তারপর সে খুঁজতে থাকে কোথায় লুকাতে পারে, কারণ সে ডক্টর লি আর মিনার কথা শুনতে পাচ্ছিল। সেই সময় সে একটি বাগানের মতো ছোট্ট জায়গা পায় সেখানে এবং লুকাতে চায়। আর তখন সে লটারির উইনিং টিকিটটি সেইখানে দেখতে পায়। সেই মুহূর্তে মিনা এসে তাড়াতাড়ি করে তার হাত থেকে টিকিটটি নিয়ে বলে, তুমি এখানে কি করছো? ডক্টর লি পুরো ঘটনা খুলে বলে ট্রেডমিলের কি হয়েছিল আর কিভাবে ধোঁয়া বের হয়ে ইলেকট্রিসিটি চলে গেছে। আর তার কথাগুলো তখন সবাই শুনতে পাচ্ছিল। কমান্ডার তাকে বলে, তুমি তো 4 দিন পরে ফেরত যাবে, তাহলে এত ওয়ার্কআউটের কি দরকার ছিল? সে বলছিল যেহেতু ফেরত যাবে জন্য ফিট থাকতে চাচ্ছিলাম। আর আর্থ অফিস থেকেও বলা হচ্ছিল যে তুমি এখন রেস্ট নাও, এভাবে নিজেকে স্ট্রেস দেওয়ার দরকার নেই, কারণ 4 দিন পর তোমার আবার বড় জার্নি আছে। লি তাদের কথা যখন শুনছিল ঠিক তখনই সেখানে আবার ওই ইলেকট্রিসিটি ব্যাক করে। এরপরে তারা লি এর হাতে সেই মেশিনটি দেখতে পেয়ে জিজ্ঞেস করে যে তোমার হাতে এটা কি? লি তখন বলে, এটা আমি যে এক্সারসাইজ করছিলাম তা মাপার মিটার, এই যে দেখো, বলে তাদেরকে দেখায়।
লি তখন ডক্টর রিয়ংকে একটি জায়গায় বসে রেস্ট নিতে বলে আর ডক্টর রিয়ং পানি খেতে চায়। এরপরে আমাদের আবারও স্পেসে দেখানো হয় সেখানে একা একাই কাজ করছে কমান্ডার ইভ, আর ডক্টর ক্যাং ফেরত এসেছে স্পেস যানে এবং সে অক্সিজেন সংযোগ করে অক্সিজেন নিতে থাকে। এদিকে ডক্টর রিয়ংকে মিনা এসে তার রুমে বসিয়ে তাকে পানি খেতে দিয়ে বলে তুমি এখানেই রেস্ট করবে, বাইরে বের হবে না। মিনা চলে গেলে রিয়ং সেই বক্সটি ওপেন করে এবং তারপর সেখানে ডিম্বাণুটি দেখে কাঁদতে থাকে। অবশেষে এটি তার হাতে, তার জান গেলেও সেই এক্সপেরিমেন্ট করবে। ইভ এবার একা স্পেস যানটি ঠিক করার কাজে ব্যস্ত এবং তাকে বলা হয় কোনো স্ক্রু যেন পড়ে না যায়। সে একটি তার খুলে তার কাটতে গেলে হঠাৎ করে তারটি হাত ফসকে পড়ে গেলে সে তারটিকে ধরতে চায়। তারটিকে তো ধরতে পারে কিন্তু তার পা ছুটে যায় সেই বাধা থেকে। কোনো কিছু ধরতে না পেরে ইভ উড়ে যেতে থাকে আর তার এই কন্ডিশনটি যারা দেখে তারা তো একেবারে চমকিয়ে ওঠে। আর্থ অফিস টেনশনে আর বসে থাকতে পারে না, আর এদিকে স্পেস থেকেও তারা চিন্তিত হয়ে পড়ে। যেহেতু একটা ফিতা দিয়ে বাঁধা ছিল G10-এর সঙ্গে, সেহেতু সেই ফিতা এবং সেই নবটিতে সে আবারও একটা জায়গায় গিয়ে ধাক্কা খায় এবং নব থেকে একটা স্ক্রু ছুটে যায় আর তারপর সে ঝুলতে থাকে। এদিকে ডক্টর রিয়ন খুশিতে তখন ইভের সেই উইলটি বের করে পড়তে থাকে। ইভ যখন ঘুরে ঘুরে পাক খাচ্ছিল তখন আর্থ অফিস থেকে তাকে ডিরেক্ট করা হয় যে কোনো কিছু যেন সে ধরে ফেলে। তখন ইভ G10-এর সেই নষ্ট হয়ে যাওয়া পাখাটি ধরে ফেলে এবং এতে করে তার গ্লাভসটি ক্ষতিগ্রস্ত হয়। ইভ জানায় যে সে ঠিক আছে। সবাই যখন জিজ্ঞেস করে যে তোমার কোনো ক্ষতি হয়নি তো, তখন ইভ বলে যে তার ডান হাতের গ্লাভস মনে হচ্ছে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সবাই চমকে ওঠে, কারণ সে যখনই হাতটি তুলতে চাচ্ছিল তখনই সেখান থেকে অক্সিজেন বের হয়ে যাচ্ছিল। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই ইভের স্যুট থেকে সব অক্সিজেন বের হয়ে ইভ মারা যাবে। ইভকে বলা হয় যে তুমি হুক থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করো, কিন্তু ইভ সেই চেষ্টা করতে থাকলেও সেখানে হুক থেকে নিজেকে ছাড়াতে পারে না। ইভেন হুকের দড়িটি সে হাতে পায় না, কারণ দড়িটি ধরতে গেলেই তার ডান হাতের গ্লাভস থেকে অক্সিজেন বের হয়ে যাচ্ছিল। আর এরই মধ্যে এত সব কিছু দেখে সান্তিয়াগো ডিসিশন নেয় যে সে এখন স্পেস স্যুট পরে স্পেসে যাবে, কিন্তু আর্থ অফিস থেকে সান্তিয়াগোকে পুরোপুরি নিষেধ করা হয় যে তোমাকে সেখানে থাকতে হবে। এবং তখন ডক্টর লি নিজেকে প্রিপেয়ার করে যে সে তখন স্পেসে যাবে তাকে বাঁচানোর জন্য। এদিকে ইবেরও টাইম কমে আসছে, কারণ তার অক্সিজেনগুলো হাতের ফুটো দিয়ে ক্রমাগত বের হচ্ছিল। আর সেই সময় আর্থ অফিস সহ স্পেস অফিস সহ সবাই টেনশনে পড়ে যায় এবং ইভকে বাঁচানোর জন্য কি করা যায় সেটা নিয়েই তারা সিদ্ধান্ত নিতে থাকে। আর ইভ সেখানে আস্তে আস্তে অক্সিজেন কমে যাওয়াতে অসুস্থ হতে থাকে আর ইভের উইলটি পড়তে থাকে ডক্টর রিয়ং। এখানে এই ড্রামাটির পর্ব 3 শেষ করে ফেলা হয়। এপিসোড 4-এ ইভের কন্ডিশন আরও খারাপ দেখানো হয় এবং তার মনিটরে লাল লাইট জ্বলে ওঠে। আর এদিকে ডক্টর রিয়নকে দেখানো হয় সে তার উইল পড়ছে, আর আমাদের উইল লেখাটিও দেখানো হয়। যখন ইভ তার উইলটি লিখছিল তার বাবার কথা লিখেছে, তার বাবাও একজন অ্যাস্ট্রোনট এবং এটা তার অ্যাডপটিভ ফাদার ছিল এবং তার অ্যাডপটিভ ফাদার তার নিজের অ্যাস্ট্রোনটের হিসেবে বর্ণনা করে গেছেন এবং তিনিও তার কলিগকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিলেন। আর তার বাবা তাকে বলে গিয়েছিল পৃথিবীর সব কিছুই অনেক মূল্যবান, একটি ঘাস থেকে শুরু করে ছোট পোকামাকড়, অথচ স্পেসের কোনো শুরু নেই, শেষও নেই, বাতাস নেই, জীবন নেই, কতটা নিঃসঙ্গ আর একা এই লাইফ। এরপরে ইভ আরও লিখেছে এটি একটি উইল নয়, আমার বাবার মতো আমিও তোমাকে কিছু দায়িত্ব দিয়ে যেতে চাই। তারপরে সে তাকে অনেকগুলো দায়িত্ব দেয়, যার মধ্যে সেই মাছগুলোকে খাবার দেওয়া থেকে শুরু করে তার সব কাজের একটি লিস্ট ধরিয়ে দিয়েছে এই চিঠির নিচে। সেই চিঠিটি পড়তে থাকে ডক্টর রিয়ন আর সেই চিঠি অনুযায়ী সব কাজ করতে থাকে। প্রথমে সে ইভের মাছিকে খাবার দেয় এবং তারপর সেই ইঁদুরের যত্ন নেয় যার অপারেশন হয়েছিল। আর তারপর লিস্ট ধরে ধরে সে সকল ব্যায়াম পুপ করা থেকে শুরু করে সব কিছুই এবং কোথায় কি রাখতে হবে সবই তাকে নির্দেশনা দিয়ে গিয়েছে ইভ। আর স্পেস ওয়াকিংয়ে ইভের অবস্থা আরও খারাপ হতে থাকে, তার অক্সিজেন লেভেলটি কমতে থাকে। এদিকে স্পেস স্টেশন আর কোরিয়ার মনিটরিং সেন্টার দুটাই দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ যে তাকে সেভ করতে যাবে ডক্টর লির প্রিপারেশন নিতে বেশ কিছু সময় লাগবে। ডক্টর রিয়ং তার লিস্টের লাস্ট ওয়ার্কে আছে। এই ওয়ার্ক অনুযায়ী তাকে একটি গার্বেজ খুঁজে বের করতে বলা হয়েছে এবং সে সেইখানে গিয়ে সেটা হাতড়াইতে থাকে। এদিকে সে সেই গার্বেজটা ধরতে পারার চেষ্টা করছে আর ওইদিকে ইভ কিমকে দেখানো হয় ইভ তার সেই দড়িটিকে ধরার চেষ্টা করছে, যে দড়িটিতে তার হুকটি লাগানো আছে আর যেটি ধরতে পারলে আসলে সে বেঁচে যেতে পারে। মনিটরিং সেন্টার থেকে তাকে ক্রমাগত ডিরেকশন দেওয়া হচ্ছে, কিন্তু যতই সে সেটি ধরতে যায় তার অপর দিকের হাতের গ্লাভসের ফুটো দিয়ে আরও বেশি অক্সিজেন বের হয়ে যেতে থাকে। ইভের মনিটর থেকে তখন সংকেত হতে থাকে অক্সিজেন শেষের, আর সেই সংকেতটি চলে আসে তখন স্পেস স্টেশনের ভেতরেও, যেটি তখন ডক্টর রিয়ন শুনছিল এবং সে বুঝতে পারে কিমের বিপদ হয়ে
হয়েছে। সাথে সাথে সে উড়াল দিয়ে কিমকে দেখতে যাওয়ার চেষ্টা করে। সময় ডক্টর লি ডিকম্প্রেসার ব্যতীতই বের হয়ে যেতে চাইলে তাকে স্পেস অফিস থেকে ডিরেক্টলি নিষেধ করা হয় এবং ইভো জানায় যে এখনই তার আসার দরকার নাই, কম্প্রেসার পূরণ করেই যেন আসে, সে ওয়েট করবে। আর ডক্টর রিয়নকে দেখানো হয় সে তখন ইভের সঙ্গে কথা বলার জন্য তার সঙ্গে কানেক্টেড হয় এবং ইভকে মনোবল জোগাতে থাকে আর বারবার জিজ্ঞেস করে ইভ ঠিক আছে কিনা। ইভ তাকে জানায় যে সে ঠিক আছে। আর তার আর ইভের মধ্যেকার কথাগুলো স্পেস স্টেশন এবং বোথ আর্থ থেকে সবাই শুনছিল। ডক্টর রিয়নকে সাবধানে থাকতে বলে আর তার এই কথা শুনে সবাই একটু রিলিফ পায় যে সে কথা বলতে পারছে। কিন্তু কিছুক্ষণ পরে রিয়ন কথা শুনতে না পেয়ে মাইক্রোফোন খুলে রেখে তখন সে তাকে দেখতে চলে যায় জিও 10 জানালায় এবং জিও 10 জানালায় সে ধাক্কাতে ধাক্কাতে তখন ইভকে দেখতে পায় আর ইভকে বলতে থাকে তুমি আমাকে আর্থে গিয়ে কিন্তু ড্রিঙ্কস কিনে দিতে চেয়েছো, ভুলে যেও না, তোমাকে বেঁচে থাকতে হবে। কিন্তু ইভের অবস্থা খারাপ হতে থাকে। সে সেখান থেকেই বুঝতে পারে যে ইভের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে এবং ঠান্ডায় নিশ্চয়ই তার পাও অনেক জমে যাচ্ছে। ইভ তাকে দেখে খুশি হলেও কিছুক্ষণ পরে ইভ আর কোনো কথা বলতে পারে না, ইভেন তার দিকে তাকিয়েও থাকতে পারে না। তখন রিয়ন আরো অস্থির হয়ে যায়। এভাবে থাকলে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই তার কমান্ডার সেখানেই মারা যাবে, তাই তো সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু দেখতে পারে না। খুবই বিরক্ত হয় সে। তারপর সে যা করে তাতে স্পেস এবং আর্থের সবার মাথায় হাত পড়ে যায়। সবাই চমকে ওঠে, এটা কি হলো? হঠাৎ করে এমন জোরে শব্দ হয়, সেই শব্দে সবার কানে একবারে তালা লেগে যায়। আর সেখানে ইভ থেকে শুরু করে চিফ, কমান্ডার সবাই এত চমকিয়ে ওঠে এবং তারপরে তারা খেয়াল করে যে G10 এর একটি দরজা ওপেন হয়েছে। আর সেই মুহূর্তে লিও নামতে যেত, সে সেটা বিরত রাখে। তারা বলে যে কি হলো, কোথায় এমন শব্দ হলো? এবং সবাই চমকে ওঠে, দেখে আর কিছুই হয়নি। সেখানে মাছিটিরও ডিম পাড়া দেখায় আর তার সাথে সাথে দেখায় ডক্টর রিয়ন ঝুলে পড়েছে সেই G10 দরজা দিয়ে। ঝুলতে ঝুলতেই রিয়ন এমন চিৎকার করতে থাকে, সবাই তো একেবারে চমকি ওঠে, কারণ ডিকম্প্রেসার বাতিতই সে সেখানে ঝুলে পড়েছে। তার মানে যে কোনো সময় সে সেখানে মারা যেতে পারে। আর তাকে ইভ সহ সেখান থেকে সবাই বলতে থাকে কেন সে বোকার মতো এই কাজটা করেছে। রিয়ন জানায় সেগুলোর উত্তর সে পরে দিবে, এখন তাকে বলা হোক যে সে কি করলে কমান্ডারকে বাঁচানো যাবে। তাই তো স্পেস আর আর্থ থেকে সবাই তখন ডিরেকশন দিতে থাকে তাকে যে কি করলে কমান্ডারকে বাঁচানো যাবে এবং তাকে কি করতে হবে। তখন ডক্টর লি ডক্টর রিয়নকে নির্দেশনা দিতে থাকে যে G10 কোন দিকে গেলে সে সেই হুক আর দড়িটিকে পেতে পারে। তাই তো সে G10 উপর দিয়ে উঠে চেষ্টা করে সেই দিকে যাওয়ার, কিন্তু দুঃখের বিষয় সে G10 উপরে গিয়েও সেই দড়িটিকে হাতে পায় না। সে অনেকক্ষণ ধরে চেষ্টা করতে থাকে কিন্তু পায় না। তারপরে বলে তাদেরকে যে সে পাচ্ছে না, দড়িটি এখন কোন দিকে গেছে তাকে যেন জানানো হয়। কিন্তু আর তখন বোথ স্টেশন থেকেই কেউই হুক আর দড়িটির অবস্থান নিশ্চিত করতে পারে না। তারা জানায় যে তারা দেখতে পাচ্ছে না এখন দড়িটি কোথায়। এই সময় ডক্টর রিয়ন খুবই রেগে যায় এবং ইভকে জেগে থাকতে বলে একমাত্র তুমিই জানো যে দড়িটি কোথায়, আমাকে বলো। তখন সে কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতেই বলে যে তার হাতের বাম দিকে আছে দড়িটি। তখন সে বামের দিকে আগাতে থাকে সেই দড়িটি পাওয়ার জন্য, কিন্তু সে সেটি পায় না। অনেক চেষ্টার পরও সে যখন পায় না তখন রিস্ক নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই দড়িটি ধরার জন্য। আর সেই ঝাঁপিয়ে পড়া দেখে তো সবাই একেবারে ভয় পেয়ে যায়, কারণ দড়িটি মিস করলে সেই মারা যাবে। তাই তো ভয়ে সবাই চিৎকার দিয়ে ওঠে। কিন্তু সৌভাগ্যবশত ডক্টর রিয়ন সেই দড়িটিকে পেয়ে যায় আর সে খুশিতে কাঁদতে থাকে, কারণ এখন সে কমান্ডারকে বাঁচাতে পারবে। আর কমান্ডারও খুশিতে কাঁদতে থাকে আর সবাই তখন খুশিতে কাঁদতে থাকে, বোথ স্পেস এবং আর্থের সবাই। আর এখানে দেখায় যে নতুন একটি সূর্যোদয় উদিত হচ্ছে আর একজন আর একজনকে সেই হুকটি দিচ্ছে। তখন ইভ তাকে জানায় যে তুমি তাড়াতাড়ি ফিরে যাও G10 এবং সেখানে গিয়ে নিজেকে অক্সিজেন মাস্ক পরাও আর G10 দরজা লাগিয়ে দিবে এবং সেখানে যে হুক আছে সেটিও লাগিয়ে দিবে। এরপরে আমাদের দেখানো হয় ডক্টর রিয়ন আস্তে আস্তে G10 মধ্যে ফেরত আসে এবং নির্দেশনা অনুযায়ী সে দরজাটি লাগায় ঠিকই, কিন্তু তাকে যে মাস্ক লাগাতে বলা হয়েছে সেটি লাগানোর আগেই জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে সিন কাট করে আমাদের দেখানো হয় তার ফ্রেন্ড তাকে কল দেওয়ার চেষ্টা করে না পেয়ে বলছে তুই কি মরে গেলি স্পেসে, ফোন ধরছিস না কেন, এখনই মরছিস না গেলি। পর সিন চলে যায় চেয়ারম্যান চোয়ের কাছে। তাকে তার এমপ্লয়ি ডক্টর বুঝিয়ে দিচ্ছেন যে কয়টি ডিম্বাণুকে সাকসেসফুলি নিষিক্ত করা হয়েছে। তিনি তো খুবই খুশি হন রিপোর্ট দেখে। তারপরও জানান যে 11টি পাঠিয়েছিলাম, 11টি যদি কমপ্লিট করা হয় আমার কোনো অবজেকশন নেই, যত উত্তরাধিকারী আসবে আমি তত খুশি। এরপরে আমাদের দেখানো হয় তার ছেলের বউ শুয়ে আছে হসপিটালে। সে সময় রিয়ংয়ের বন্ধু ডক্টর জিয়ন
তার রুমে চলে আসে, তাকে জিজ্ঞেস করে যে সে রিওনের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, তার নিশ্চয়ই অনেক ক্ষতি হয়েছে, একটা এগ চুরি করতে যেয়ে সে নিজের লাইফকে রিস্কি করে ফেলেছে। সে বলেছে ততক্ষণ ট্রেডমিলে দৌড়াবে যতক্ষণ না সেটি নষ্ট হয়, আর জিরো গ্র্যাভিটিতে এটি করতে গেলে তার হার্ট অ্যাটাক হতে পারে। এটি শুনে সেও ভয় পেয়ে যায়। আর সে সময় দরজায় নক হলে সে তাড়াতাড়ি গিয়ে একটি আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। তখন রুমের মধ্যে তার ডক্টর প্রবেশ করে এবং সাথে তার শ্বশুর চেয়ারম্যান চই। চেয়ারম্যান এসে বলে সব কাজ বাদ দাও, নিজের শরীরের যত্ন নাও, এখন প্রেগনেন্সির প্রিপারেশন নাও। ক্যাং সব কিছু রেডি করে পাঠিয়ে দেবে, আর আমি নাতি নাতনিকে এমনভাবে মানুষ করব যাতে তাদের মাটিতে পা না পড়ে, সব দরজা যেন খোলা থাকে এবং তারা রাজার হালে মানুষ হবে। আর তাদেরকে এই বিজনেস আমার পরে আর আমার মেয়ের পরে সামাল দিতে হবে। এবার ডক্টর না বলে যে বাচ্চা হলে সে তাদেরকে নিয়ে এইখান থেকে চলে যাবে এবং নিজের মতো করে মানুষ করবে। শ্বশুর রাগ করলে তখন শ্বশুরকে জবাব দেয় যে আপনার জন্যই তো আপনার ছেলে মারা গেছে। সে কনস্ট্রাকশন পছন্দ করতো না, কিন্তু আপনার জন্য কনস্ট্রাকশনে যোগ দিয়ে একজন কর্মীকে বাঁচাতে গিয়ে সে মারা গেছে। তারপরও বোঝেন না আপনার ছেলে কেমন, সে তো আপনার মতো হয়নি, তাই আপনার নাতি নাতনিকেও আমি আপনার মতো করতে চাই না। তখন চেয়ারম্যান রাগ করে সেখান থেকে বের হয়ে যায় এবং যাওয়ার সময় সে আদেশ দেয় যাতে তার ছেলের বউয়ের চাকরি চলে যায় এবং তাকে ডিসমিস করা হয় তার জব থেকে। আর তখনই টিভিতে দেখতে পায় যে তার মেয়ের সেখানে লাইভ প্রোগ্রাম চলছে, আর সেই লাইভ প্রোগ্রামে এসে তার মেয়ে ডক্টর রিওনের সঙ্গে নিজের এনগেজমেন্ট ঘোষণা করে। এটি দেখে চেয়ারম্যান অনেক রেগে গেলেও রিওনের পরিবারের সবাই সেটাকে এনজয় করতে থাকে যে এখন বিয়ের আয়োজন করতে হবে। আর এই এনগেজমেন্টের ঘটনা স্পেস স্টেশন থেকে সবাই দেখে। সেখানে তাকে জিজ্ঞেস করা হলে রিওনের জন্য সে একটি মেসেজ দেয় যে সে রিওনকে মিস করছে। স্পেসে দেখানো হয় মিনা আর ডক্টর লি একটি জানালা দিয়ে উকি দিয়ে দেখছে ডক্টর রিওনকে তখনও অক্সিজেন দেওয়া হচ্ছে, ডক্টর ক্যাং ইভকে অক্সিজেন দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই ইভ চোখ খোলে আর সাথে সাথে তার মনে পড়ে ডক্টর রিওনের সেই মুখটি, কিভাবে সে তাকে বাঁচাতে গিয়েছিল। মিনা আর ডক্টর লি ডক্টর রিওনকে পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। ডক্টর রিওন তারপরে চোখ খুলে আস্তে আস্তে এবং নিজেকে মাস্ক থেকে মুক্ত করে। এরপর তার ফ্রেন্ডকে দেখানো হয় যে সে নুডলস খাচ্ছে, সেই সময় রিওনের কল আসে। এতে তার মারাও খুশি হয়। তারপর সে কল ধরে চিৎকার করে তাকে আগে বকা দিতে থাকে যে সে খুব টেনশনে পড়ে গিয়েছিল সে কল না রিসিভ করায়। তখন তার ফ্রেন্ডকে জানায় যে সেই ডিম্বাণুটি তার বুদ্ধি অনুযায়ী সে চুরি করতে পেরেছে, এখন এক্সপেরিমেন্টের পালা। তখন তার ফ্রেন্ড তাকে জানায় যে এদিকে তো গুইয়ন তার সাথে তার এনগেজমেন্ট ঘোষণা করে দিয়েছে যে সে ব্যাক করলেই তার সাথে গুইয়নের এনগেজমেন্ট হবে। এরপর ডক্টর লি মাইক্রোফোন নিয়ে ইশারায় কথা বলতে বলে ডক্টর রিওনকে। তখন সে ডক্টর রিওনকে জানায় যে ডক্টর রিওন এখন ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে সে তাকে বাইরে আসতে বলে। এদিকে আর্থ মনিটরিং সেন্টারে সবাইকে জানানো হয় যে চিফ ডিরেক্টর একটি এমার্জেন্সি মিটিং কল করেছেন ঘটে যাওয়া বিষয়টির ফোকাস করার জন্য। এদিকে ইভ অক্সিজেন মাস্ক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে যখন ওয়াশরুমে যাবে তখন ডক্টর ক্যাং তার হাত ধরে তাকে বলে আমি যে সেখান থেকে চলে আসছিলাম সেই জন্য ক্ষমা চাচ্ছি তোমার কাছে, তুমি কিছু মনে করো না। ইভ তখন হেসে চলে যায় সেখান থেকে। এদিকে রিওনও বাথরুমের দরজায় চলে আসে আর ইভও তখন বাথরুমে আসার জন্য তাকে দেখে সেখান থেকে সরে যেতে চায়। তারপরে হেসে যখন ডক্টর রিওন তাকে কেমন আছে জিজ্ঞেস করলে সে ডক্টর রিওনকে আগে একটা থাপ্পড় মেরে দেয়। ডক্টর রিওন তো খুবই অবাক হয়ে যায় কিন্তু চুপ করে থাকে। আর তখন ইভ তাকে অনেক বকাঝকা করতে থাকে কেন সে বোকার মতো এই কাজটি করে গিয়েছে, এখানে তো তার মৃত্যু হতো। কিন্তু রিওন বলে যে তাকে বাঁচানোর জন্য এটা করা ছাড়া তার আর মাথায় কিছুই আসেনি, সে আর এমন ভুল করবে না। কিন্তু ইভ তাকে বলে যে যদি এখানে তার মৃত্যু হতো তাহলে তো তার নিজের মৃত্যু থেকেও রিওনের মৃত্যুর জন্য তার বেশি খারাপ লাগতো। আর রিওনকে সে তার কাছ থেকে দূরে থাকতে বলে এবং বলে যে সে যেন তার সামনে না পড়ে। রিওন বলে যে এত ছোট একটা জায়গায় সে কোথায় থাকবে, তাছাড়া তাদের শোবার ঘরও পাশাপাশি। তখন ইভ বলে সে অন্য জায়গায় শুবে, কিন্তু তারপরও সে আর তার মুখ দেখতে চায় না। এই যে 8 দিন সে আছে সে যেন ইভের কাছ থেকে দূরে থাকে। ইভ টয়লেটে না গিয়ে রাগ করে চলে গিয়ে করিডোরের মতো জায়গাটিতে দাঁড়িয়ে থাকে আর সেটি ডক্টর রিওন পিছন থেকে দেখে আস্তে আস্তে সেখান থেকে চলে যায়, ভয়ে তার কাছে যায় না। রিওন যখন পানি খেতে আসছে তখন সেখানে দেখে যে ডক্টর ক্যাং পানি খাচ্ছে। ডক্টর ক্যাং তাকে দেখেই বলে তুমি যে কাজ করেছো তুমি কি জানো যে তুমি এখানে আর কোনো কিছু করতে পারবে না, তোমার কি ল জানা আছে? তখন ডক্টর রিওং জানায় যে সে ল জানে। আর তখন ক্যাং বলে সব এক্সপেরিমেন্টের কথা ভুলে যাও, এখন পৃথিবীতে ফেরত যাওয়ার চেষ্টা করো। তখন ডক্টর রিওং তাকে জানায় যে সে অলরেডি 3টা ডিম তার কাছ থেকে চুরি করে নিয়েছে, সুতরাং এক্সপেরিমেন্টও করবে। আর ডক্টর ক্যাং তাকে জানায় যে তুমিও জেনে নাও অলরেডি আমি 7টা ডিমকে নিষিক্ত করে ফেলেছি। রিওং বলে তুমি যে শ্বশুরের জন্য এটি করলে তার মেয়ে কিন্তু আমার সাথে এনগেজমেন্ট ঘোষণা করেছে। এদিকে ডক্টর রিওন রুমে এসে মনমরা হয়ে সেই ভিডিওটি দেখছে যেখানে গুইয়ন তার এনগেজমেন্ট ঘোষণা করেছে।
ডক্টর ক্যাংও সেই ভিডিওটি দেখতে থাকে। এ সময় ডক্টর লি আর সান্তিয়াগোকে দেখানো হয় সান্তিয়াগো সেই ফোটা ফোটা গ্লাভসটি নিয়ে আসছে ইভের এবং সেটার কিছু পিকচার উঠাতে বলে এবং সে বলে এই পিকচারগুলো সে পৃথিবীতে পাঠিয়ে দিবে। সেই সময় সেখানে ডক্টর রিওন এসে মনমরা হয়ে বলে আমি কি এখানে একটু ঘুমাতে পারি। আর তার এই অবস্থা দেখে তখন সান্তিয়াগো তাকে পার্টি করতে বলে এবং তার সামনে একটি বই খুলে দিলে দেখা যায় বইয়ের ভেতরে অ্যালকোহল। তখন মিনাকে দেখানো হয় সে তার বোনকে ফোন দিয়েছে, তার বোন আবারও সেই লটারির টিকিট নিয়ে তার সাথে কথা বলে এবং লটারির টিকিট যেভাবেই হোক পৃথিবীতে পাঠাতে বলে। যদিও মিনার মনে এটি সায় দেয় না, কিন্তু তার বোনের জোড়াজুড়িতে সে নাও বলতে পারে না। আর ওইদিকে ডক্টর লি, সান্তিয়াগো আর ডক্টর রিওনকে দেখানো হয় তারা অ্যালকোহল সেইভাবে এনজয় করছে। সান্তিয়াগো জানায় যে এটা কিন্তু পৃথিবীর কেউ যেন জানতে না পারে, তোমার মুখ বন্ধ রাখতে হবে, যে এখানে তুমি সব করেছো সব শেয়ার করো, শুধুমাত্র এই অ্যালকোহলের বিষয়টি ছাড়া, ঠিক আছে। রিওনও সুবোধ বাচ্চার মতো রাজি হয়ে যায় আর অ্যালকোহল খেয়ে এমন ভাব করে যে এই স্বাদটি তার মোটেও ভালো লাগছে না এবং সে জীবনেও খায় নাই। আর সবাই সেখানে হাসতে থাকে আর অ্যালকোহল এনজয় করতে থাকে। কিছুক্ষণ পরে সান্তিয়াগো তার একটি কাজ আছে বলে চলে যায় আর তখন ডক্টর লি আসে অ্যালকোহল খেতে থাকে এবং কিছুক্ষণ পরে ডক্টর লিও বলে তুমি ঘুমাতে যেতে পারো কারণ আমার একটা কাজ আছে। আর তখন ডক্টর রিওন ডক্টর লি এর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আর উড়ে উড়ে সে যখন মিনার কাছে পৌঁছায় দেখে মিনা তখন স্লিপিং ব্যাগে সেই লটারির টিকিটটি লুকিয়ে রাখতে থাকে। আর তখন ডক্টর রিওন বলে আমি জানি এই লটারির টিকিট কার। মিনা তখন চমকিয়ে ওঠে, বলে আমি আসলে এটি পেয়েছি, কিন্তু যার আমি জানলেই তাকে দিয়ে দেব। তখন রিওন বলে স্ট্যান্ড বাই মি, এটি লেখা আছে ডক্টর ক্যাংয়ের এক্সের ফটোতে, সুতরাং এই টিকিটটি তারই হবে। তখন মিনা বলে তাহলে আমি ডক্টর ক্যাংকে টিকিটটি দিয়ে দেবো কালকেই। আর তখন রিওন জানায় তোমার দেওয়ার কোনো দরকার নেই, তার তো ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা, তুমি কেন দিবে, তুমি টাকাটি এনজয় করো, বলে সে সেখান থেকে চলে যায়। অ্যালকোহলটি ভালো মতোই ধরেছিল ডক্টর রিওনকে, তাই তো সে উঠতে উঠতে এবার ডক্টর লি এর কাছে গিয়ে দেখে সত্যি সেই দূরের যত্ন নিচ্ছে। আর সে লিকে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে ডক্টর লি তুমি অনেক ভালো, আর কেমন করে তাকে বাঁচিয়ে রেখেছ, মানে উল্টো পাল্টা কথা আর কি। এরপরে আবারও ডক্টর লি তাকে ঘুমোতে যেতে বলে আর তখন সে উঠতে উঠতে চলে যায় তার কেবিনের কাছে, দেখে ডক্টর কিমের কেবিন। সেখানে না গিয়ে সে চলে যায় তখন এক্সপেরিমেন্ট চালানোর জন্য আর দরজা লক করে দিয়ে সে এক্সপেরিমেন্ট চালাতে চায়, কিন্তু উড়ন্ত অবস্থায় সে সেই ডিম্বাণুর ভেতরে কিছুতেই শুক্রাণু ইনজেক্ট করতে পারে না। বেশ কয়েকবার চেষ্টা করার পরও যখন সে ব্যর্থ হয় তখন সে আবারও ফেরত আসে সেই ঘুমের কেবিনের কাছে আর আবারও সেই কিমের কেবিনের কাছের সামনে সে একেবারে ইতস্ত করে এবার কেবিনের দরজা সে খুলে ফেলে। দেখে কমান্ডার তখনও ঘুমায় নাই। এবার দরজা লাগিয়ে সে কিমের মুখোমুখি হয় আর ইভকে বলে তুমি তখন আমাকে যতগুলো কথা বলেছ আমি কোনো কিছুই করতে পারবো না, আমি কিছুক্ষণ চেষ্টা করেছি তোমাকে না দেখে থাকার, আমি তাই থাকতে পারিনি। ইভ বলে তুমি এখন ড্রাঙ্ক, চলে যাও, কাল সকালে কথা বলবো, তুমি কোথায় অ্যালকোহল পেলে আমাকে বলো। কিন্তু সে কথা সে কোনো জবাব না দিয়ে শুধু বলে তুমি আমাকে একবার থ্যাংক ইউ তো বলো, তোমাকে আমি আমার নিজের জীবনের রিস্ক নিয়ে বাঁচাতে গিয়েছিলাম আর তুমি আমাকে কিনা মারলে। তোমাকে আমি মনে হয় পছন্দ করতে শুরু করেছি, আমি যদি তোমাকে পছন্দ করি তাহলে কি তোমার কোনো অবজেকশন আছে। ইভ তার কোনো কথার কোনো জবাবই দিতে পারে না। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে পর্ব 4 এখানেই শেষ করে ফেলা হয়।